গ্রুপ এ এবং বি এর ফয়সালা আগেই হয়ে যাচ্ছিল, তবে গ্রুপ সি এবং ডি এর বেশ কিছু ইম্পর্ট্যান্ট ম্যাচ আমরা দেখলাম গতকাল ফিফা ওয়ার্ল্ড কাপের, এবং সেই জায়গাটায় স্বাগতিক ইউএসএ তারা একটা দারুণ জয় পেয়ে গেছে। 2 ম্যাচ থেকে 2 জয় নিয়ে ইউএসএ এখন পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে গ্রুপ ডিতে। তবে সবচাইতে হাইলাইটেড যে গেমটা ছিল সেটা ছিল গ্রুপ সি এর গেম। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ মরক্কোর সাথে ড্র করার পর খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছিল যে হাইতির সঙ্গেও তারা আসলে স্ট্রাগল করবে কিনা সেটা নিয়ে কিন্তু অনেক মানুষের কথাবার্তা হচ্ছিল। তবে সেই ম্যাচটাও শেষ এবং ব্রাজিল ফ্যানদের জন্য স্বস্তির খবর, জয়টা পেয়েছে ব্রাজিল। জয়টা কিভাবে পেলো, আরও কি হতে পারতো, সেগুলো নিয়ে ডেফিনেটলি আলোচনা হবে, এবং সেই সাথে আজকের সামনের দিনের যে ম্যাচগুলো রয়েছে সেখানেও কিছু হাই প্রোফাইল গেমস রয়েছে, সেগুলো নিয়েও কথা বলবো। আপনাদের দৈনিক ডেইলি ডোজ অফ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ বিন পারভেজ। আজকের পর্বে সাথে পেয়েছি মিডিয়া ব্যক্তিত্ব, হুজ এ ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর অ্যান্ড আমার অনেক কাছের মানুষ, বিকজ হি ওয়ার্স দ্য ম্যান ইউনাইটেড ব্যাজ, আরিক আনাম খান। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ পারভেজ, গুড টু বি হিয়ার। আর এটা স্পেশাল একটা রিজনেই পড়া, সেটা হচ্ছে যে মানে ইউনাইটেড প্লেয়ার্সরা ভালো খেলছে এবং মাটিয়াস কুনিয়া হচ্ছে মানে এই যে 2টা গোল দিয়ে হচ্ছে হাইতির সাথে হচ্ছে মানে ভেরি গুড পারফরমেন্স। সো দ্যাটস ওয়াই ভাবলাম যে ঠিক আছে, নিউট্রাল হিসেবে অন্তত প্রেজেন্ট করার জন্য হচ্ছে ম্যান ইউনাইটেড একটা বিষয়, বাট অলসো সিন্স আই এম আ ব্রাজিল ফ্যান, সো আই এম অলসো হ্যাপি দ্যাট ব্রাজিল অলসো ওয়ান। ওয়েল হ্যাঁ, এক ঢিলে 2 পাখি মারা ব্যাপারটা কিন্তু এরকমই ঘটে গেছে। অ্যান্ড ব্রাজিল ম্যাচে আসলে আসার আগে উই ক্যান টক অ্যাবাউট আ ফিউ আদার ম্যাচেস যেগুলো আসলে কিছু ঘটনার জন্ম দিয়েছে। উই ক্যান টক অ্যাবাউট দ্য ইউএসএ গেম অস্ট্রেলিয়ার সাথে। ইট ওয়াজ ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। ইউএসএ আসলে তাদের 12th ম্যান হিসেবে তাদের ক্রাউডটাকে কিন্তু খুব ভালোই ইউজ করছে। হ্যাঁ, এবং ইউএসএ কিন্তু ফার্স্ট ম্যাচটা আমরা যেটা দেখেছি যে ওদের পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল, এবং একটা মানে স্বাগতিক দেশের যে ভাইবটা সবসময় থাকে সেটা কিন্তু ইউএসএ খুবই চমৎকারভাবে কিন্তু সেটা করছে। আমরা রিসেন্ট টাইমসে দেখেছি স্বাগতিক দেশগুলো কিন্তু অত ভালো করেন এবং সেকেন্ড রাউন্ডেই প্রায় উঠতে পারেনি। কিন্তু আমি যদি রাশিয়ার কথাও বলি, তারপরেও যদি গত বিশ্বকাপে কাতার ছিল, সো সেই তুলনাতে কিন্তু একটা ভাইব যেটা আছে না সেটা কিন্তু ফিল করা যাচ্ছে ইউএস এর, এবং ক্রাউড সাথে সবাই একদম পুরো চিয়ার করছে। এবং ইন্টারেস্টিংলি ওরকম বড় কোনো সুপারস্টারস কিন্তু সেই অর্থে নেই, মানে পুলিসিচও কিন্তু পুরোপুরি 100% ফিট না, লাস্ট ম্যাচে যেমন খেলেনি। এক্স্যাক্টলি। এবং মরিসিও পচেটিনো কিন্তু বেশ সুন্দর করে, আই ডোন্ট নো হাউ, বাট খুব ভালোভাবে কিন্তু টিমটাকে সে গুছিয়েছে। এবং মানে এখনো বলবো যে ইউএসএ যদি সেকেন্ড রাউন্ড বা মানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায় সেটাও কিন্তু একটা আপসেট টাইপেরই হবে, বাট আই এম লাইকিং ওদের যে টোটাল ফুটবল এবং যে এনার্জিটা। মানে আমরা যদি পরিসংখ্যানের দিকেই তাকাই, স্ট্যাটিস্টিক্যালি কিন্তু রাউন্ড 1 শেষে বা প্রত্যেকটা দল যখন একটা করে ম্যাচ খেলেছে সেখানে টপে ছিল ইংল্যান্ড বেসড অন তাদের আউটপুট এবং তাদের পারফরমেন্স, সেকেন্ডেই ছিল ইউএসএ আফটার দেয়ার 4-1 উইন এগেইনস্ট প্যারাগুয়ে। সো ওদের একটা হাইলাইট আমি দেখছিলাম যে রাউন্ড 1 এর পর যখন বেস্ট 11 দেওয়া হলো, দ্য বেস্ট 11 অফ রাউন্ড 1, বিভিন্ন পজিশনে ইউএসএর বেশ কিছু খেলোয়াড়দের আমরা দেখেছি। বালোগুন সেন্টার ফরওয়ার্ড, হি ওয়াজ কম্পিটিং উইথ হালান্ড, কেইন, এমবাপে। আমরা মিডফিল্ডে দেখছিলাম ম্যাকেনি, তিনি ছিলেন সেখানে, এবং অ্যান্টনি রবিনসন ফ্রম দ্য লেফট ব্যাক পজিশন, তাকেও কিন্তু ওই যে টিম অফ দ্য রাউন্ড 1 রাখা হচ্ছিল। সো দে হ্যাভ কোয়াইট আ ফিউ প্লেয়ার্স যারা খুব ভালো ফর্মে আছে এই মুহূর্তে, অ্যান্ড বিটিং অস্ট্রেলিয়া 2-0 ওয়াজন্ট আ বিগ সারপ্রাইজ দিন শেষে। সো ডু ইউ থিঙ্ক দে আর গোয়িং টু এন্ড আপ উইনিং দ্য গ্রুপ? সেরকমই তো লাগছে আসলে। ডেফিনেটলি আমারও তাই মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি বিকজ ওদের তো লাস্ট খেলাটা হচ্ছে টার্কির সাথে, ইফ আই এম নট মিসটেকিং, এবং টার্কি অ্যাকচুয়ালি একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কারণ আমি ভাবছিলাম যে ওরা যেভাবে করে খেলেছে এবং মানে ওরা কিন্তু মানে যেভাবে কোয়ালিফাইও করেছিল, আই থট টার্কি এবার একটা কিছু অন্তত মানে রাউন্ড অফ 16 হোক বা কোয়ার্টার ফাইনালের কাছাকাছি যদি লাক ফেভার করে যেতে পারতো, অথচ টার্কি মানে ফার্স্ট রাউন্ডে 2টা খেলা হেরে বাদ, এবং টোটালি ডমিনেট করে বাদ হয়ে গেল। কিন্তু ওদের আসলে সেই মোটিভেশনটা থাকবে কিনা যে মানে বাদ হয়ে যাওয়ার পরে তো আসলে কোনো ইয়ে থাকে না। সো বরং ইউএসএরই হয়তো লাস্ট ম্যাচটাতে মেবি একটা আরও মানে এনার্জি দিয়ে হয়তো তারা মেবি ইউএসএ ওইভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারই পথে। ওয়েল, টার্কির ম্যাচ প্রসঙ্গ যেহেতু আসলো, উই ক্যান টক অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল। টার্কি ভার্সেস প্যারাগুয়ের ম্যাচ ছিল। স্ট্যাটিস্টিক্যালি টার্কি ডমিনেটেড দ্য এন্টায়ার গেম। আমরা দেখলাম যে 78% পজিশন তাদের ছিল। আমরা দেখলাম যে তারা 32টা শট নিয়েছে, যার মধ্যে আবার 10টা অন টার্গেটও ছিল। সো এতগুলো স্ট্যাটিস্টিক্যাল কাজ ঠিকঠাক করার পরেও, প্লাস প্যারাগুয়ে কিন্তু তাদের ফার্স্ট হাফে মিগুয়েল অ্যালমিরনকে হারিয়েছিল, বিকজ হোয়াট ডিড হি ডু? ওই যে এবার তো একটা রুল হয়েছে যে ওই যে প্লেয়াররা অনেক সময় যদি কোনো একটা কিছু মানে ঝগড়াঝাটি বা কিছু হয়ে যায়,
মাউথ কভার করে কিছু করা যাবে না। সো হি ইজ দ্য ফার্স্ট প্লেয়ার যে হচ্ছে সেন্ট অফ ফর এই যে মানে মুখে কথা বলা তো কি একটা বলছিল ব্যাস সেটা সেন্ট অফ। সো এটা একটা মানে ইতিহাসের একটা পার্ট হয়ে গেল। হ্যাঁ, বাট এটা টার্কি ব্যাপারটা হচ্ছে যে আসলে মানে ভালো খেলিয়ে পরাজিত দুইটা ম্যাচই কিন্তু। হ্যাঁ, অস্ট্রেলিয়ার সাথেও কিন্তু দুর্দান্ত ভাবে হচ্ছে একটার পর একটা অ্যাটাক করে যাচ্ছে, পোস্টে লাগছে, বারে লাগছে, সবকিছু হচ্ছে, কিন্তু গোলটা পাচ্ছে না। মাঝখানে অস্ট্রেলিয়া দুইটা জিতে গেলে এবং এইবারও সেম জিনিস হচ্ছে প্যারাগুয়ের সাথে। সো এটা মানে রিলি আমি বলবো যেটা ওদের মানে সামহাউ ব্যাড লাক কি বা ছাড়া এটা আসলে কোনো কিছু মানে বলার নেই। হ্যাঁ, কারণ এই গ্রুপটা দেখে আসলে মনে হচ্ছিল যে ইচ অ্যান্ড এভরি টিম হ্যাজ আ চান্স, স্পেশালি টার্কি দে হ্যাড আ চান্স ইউএস এর পাশাপাশি এই গ্রুপ থেকে বের হওয়া। বাট আনফর্চুনেটলি টার্কি তারা আসলে প্রথম দল যারা এবারে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাচ্ছে। আমরা ব্রাজিলের গ্রুপে চলে যাই, যেখানে ব্রাজিল, হাইতি, স্কটল্যান্ড, মরক্কো আছে। রাউন্ড 1-এ তো ব্রাজিল মরক্কোর ম্যাচ ড্র হলো। স্কটল্যান্ড হাইতিকে কোনো মতে 1-0 গোলে তারা হারিয়েছিল। সো আমরা স্কটল্যান্ডের ম্যাচটাতেই আগে যাই, কারণ সেখানে কিছু ঘটনা ঘটেছে। ডেফিনেটলি স্কটল্যান্ড মরক্কোর ম্যাচটায় মাত্র 2 মিনিটেই মরক্কো লিড পেয়ে যায়। ওই সাইবারি আবার হি স্কোরস দ্য গোল। আমার মনে হয় বায়ার্ন মিউনিকে তার ইনক্লুশনটার খবর জানার পর থেকে হি ইজ ইভেন মোর এক্সাইটেড, মানে মনে হচ্ছে যে ইজ গেটিং হিজ প্রাইম। আর ওভারঅল মরক্কোর ওয়ার দ্য ডমিনেন্ট টিম। 12টা শট কম্পেয়ার টু স্কটল্যান্ড 6 শট। স্কটল্যান্ড পুরো ম্যাচে একটাও গোল মানে শট অন টার্গেটও রাখতে পারেনি। সো এই স্কটল্যান্ড টিমটার আসলে যে অ্যাট্রিবিউট আমরা দেখতাম যে তারা হার্ড ফাইটিং টিম, তারা হচ্ছে মূলত তাদের ওই এফোর্টটা দিয়েই দে উইল কম্পেনসেট ফর দেয়ার ইউনো লিমিটেশনস। সো তাদের আসলে কি ফিউচার দেখি আমরা এই গ্রুপ থেকে? মানে মরক্কো ব্রাজিল তো যাচ্ছেই, স্কটল্যান্ড ক্যান দে ইভেন বি ওয়ান অফ দ্য থার্ড বেস্ট টিমস আর কি, যদি আমরা ভাবে কনসিডার করি? সেটা আই থিঙ্ক সবগুলো গ্রুপে যদি আমি থার্ড বেস্ট টিমগুলো দেখি, এটা কিন্তু মূলত আসবে হচ্ছে একটা হচ্ছে গোল ডিফারেন্স এবং দ্বিতীয় কথা হচ্ছে যে চতুর্থ টিমকে তারা হারিয়েছে কিনা। রাইট। সো এটা একটা ফ্যাক্টর। এবং স্কটল্যান্ড আমার কাছে মনে হচ্ছিল যে এটা আসলে অনেক সময় যে কিছু ইংলিশ টিমস থাকে না একটু মিড লেভেলের লোয়ার ইয়েতে যে ইংলিশ টিমগুলো থাকে যে খুব কুইকলি কাউন্টার করবে, একটু ফিজিক্যাল খেলবে সেরকম। বাট স্কটল্যান্ড কিন্তু আমি বলবো যে মানে দে হ্যাড দেয়ার চান্সেস, কিন্তু মানে গোলগুলো দেওয়ার যেহেতু 1-0 ছিল তার মানে তো অ্যাটলিস্ট মরক্কো ইজ এ মাচ মোর স্ট্রঙ্গার টিম। তো মরক্কোর মানে ট্যালেন্টের দিক থেকে এবং একটা টিমটার জেলিং কেমিস্ট্রিও খুব ভালো। সো সেই ক্ষেত্রে কিন্তু খেলাটা মানে ওইটা হয় না যে অনেক সময় অবভিয়াসলি মরক্কো ডমিনেন্ট, কিন্তু মাঝে মধ্যে একটা দুইটা কাউন্টার বা একটা কর্নার বা একটা কোনো জায়গার থেকে গোলটা দিয়ে দেওয়া। স্কটল্যান্ড কিন্তু শেষ পর্যন্ত ছিল, আশপাশ দিয়ে ছিল মানে ম্যাচের। এবং লাস্ট মিনিট পর্যন্ত যে আমি একবার ভাবছিলাম যে ইন কেস বাই চান্স এটা মানে ওরা কিছু করে ফেলতে পারে কি না। বাট ওরা থার্ড প্লেস হিসাবেও ওদের মানে ডিসেন্টলি, কিন্তু অন্যান্য অনেক টিমগুলোর থেকে কিন্তু ওরা বেশ ভালো। এবং যদি রাউন্ড অফ 32-তে যায়ও একটা কিছু আপসেট করার একটা পসিবিলিটি থাকে, কারণ এই ধরনের টিমগুলো সবসময় খুব ডেঞ্জারাস হয়ে যায়। এবং ব্রাজিলের সাথে নেক্সট ম্যাচে নেভার নো। হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম আসলে, সিন্স ইউ আর ব্রাজিল ফ্যান, মানে স্কটল্যান্ডের খেলা দেখে আসলে কি মনে হচ্ছে তারা কোন ধরনের থ্রেট হতে পারে? দে আর ভেরি ফিজিক্যাল টিম আর কি। হ্যাঁ, সো এবং মিডফিল্ডটা বললাম না যে হার্ড ওয়ার্কিং প্লেয়ার যারা অনেক পরিমাণে দৌড়ায়, এই টিমগুলো সবসময় খুব একটু ট্রিকি হয়ে যায় আর কি। কিন্তু যা হয় যে এদের অনেক সময় ফিনিশিংটা ইজ নট অ্যাট দ্যাট লেভেল আর কি। সো সেই ক্ষেত্রে আই থিঙ্ক ইট উইল বি মানে ভেরি ডিসেন্ট টেস্ট ফর ব্রাজিল আর কি, কারণ ব্রাজিল কিন্তু এখনও সেই ছন্দটা অনেক দূরে আছে। সো এর দিক থেকে আর কি, এবং ওই যে ফিজিক্যাল প্রেজেন্স যেটা আর কি আমরা বললাম না, ইংলিশ প্রিমিয়ার লিগ যারা দেখে তারা এই ধরনের প্যাটার্নের টিমের সাথে অনেক অভ্যস্ত। ম্যাক্সিমাম প্লেয়াররাও ইংলিশ লিগে খেলেছে, অ্যাটলিস্ট ইভেন চ্যাম্পিয়নশিপ হোক যেখানেই হোক না কেন সেসব জায়গাতে খেলে থাকে আর কি। সো আমরা ব্রাজিল হাইতির ম্যাচটাতেই আসি, উইচ ইজ দ্য মোস্ট হাই প্রোফাইল গেম গত রাতের। এবং রাত তো ঠিক না, বাংলাদেশ সময় ভোর 6:30টায় ম্যাচটা হয়েছিল। তো আমাদের কষ্ট হয়েছে আসলে, মানে ঘুমিয়ে উঠে দেখবো নাকি সারা রাত জেগে এটা দেখে ঘুমাবো, এই টেনশন নিয়ে শেষ পর্যন্ত আমরা সবাই ম্যাচটা দেখলাম। আর যখন 11টা দেখলেন অ্যাজ আ ব্রাজিল ফ্যান, আপনার কি মনে হয়েছে যে এটা ভালো একটা 11 নামিয়েছেন কার্লো অ্যাঞ্চেলোটি? হ্যাঁ, ডেফিনেটলি আই থিঙ্ক বেশ কয়েকটা চেঞ্জেস ছিল ফ্রম দ্য লাস্ট ম্যাচ, এবং এই টিমটাই সর্ট অফ এক্সপেক্টেড ছিল যে নামাবে, বিকজ ইগোর থিয়াগো ইজ মানে একটা ওই যে অ্যাগেন যে হোল্ড আপ প্লে হিসাবে ঠিক আছে বা ইজ নট ক্লিনিক্যাল এনাফ, এবং ওই যে ওই ফ্লুইড যে মুভমেন্টটার জায়গাটা সেটা দিয়ে ইগোর থিয়াগো না, ইজ মোর অফ আ টার্গেট ম্যান। ওকে ওই ডেলিভারিগুলি দেওয়ার জন্য আসলে ওই রকম ফুটবল আসলে ব্রাজিল খেলে না। সো বরং এবং লাস্ট ম্যাচে আমি মানে ফার্স্ট ম্যাচে ব্রাজিলের আমি দেখেছিলাম যে মানে কুনিয়া, আমাদের ইউনাইটেডের কুনিয়া নামার পরে কিন্তু somehow finds those spaces, হ্যাঁ। এবং ওই যে বললাম না কিছু কিছু রানস সে মারে, এবং ফ্রম মানে ওকে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার না। সো ও কিন্তু হচ্ছে সর্ট অফ ইন আ ফলস নাইন টাইপের একটা জায়গাতে খেলে, যে ও একটু এখান থেকে ড্রপ ডিপ করে,
তারপরে ভিনি, রাফিনিয়া, হ্যাঁ এরা হচ্ছে আস্তে করে মানে মানে কাটিন এবং ওইভাবে চলে যায়। এবং আই থিঙ্ক যে এবার এইটি আমি যেটা খেয়াল করেছি যে কিছু অবভিয়াসলি ডেফিনেটলি মরক্কো ম্যাচে থেকে এখানে কিছু ইম্প্রুভমেন্টস কিন্তু হয়েছে ইন টার্মস অফ ফাইন্ডিং দ্য স্পেসেস, এটা কিন্তু আমরা দেখেছি। এবং গোল কিন্তু অ্যাকচুয়ালি আরও দুইটা হয়েছিল, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে অফসাইডে রুলড আউট হয়েছে এবং প্রচুর পরিমাণে অফসাইড, সামহাউ ফর সাম রিজন দে ওয়ার নট এবল টু বিট দ্য অফসাইড ট্র্যাপ। এবং লাস্টে একটা মার্টিনলি একটা শট দেখেছি আমরা, যেটা হচ্ছে যে বারে লেগে হচ্ছে চলে আসে। সো দেয়ার ওয়ার সাম ভেরি গুড মোমেন্টস। হ্যাঁ, কিন্তু ব্রাজিলের মিডফিল্ডটা বলবো যে আমি এখনো একটু উইক। হ্যাঁ, লেগস যে দিক থেকে যে ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো এবং পাকেটা ইজ প্রবাবলি একটু হয়তো মানে ফ্লুইড ব্যাপারটা এখনো নেই। বাট আরেকটা কনসার্ন হচ্ছে রাফিনিয়ার যদি ইনজুরিটা হয়ে থাকে, যেটা মোস্ট প্রবলি হ্যামস্ট্রিং বা মাসল ইনজুরি, সো সেটা আসলে রাফিনিয়াকে লাগবে। কারণ রাফিনিয়া ওয়াজ, আমার মনে হচ্ছে আজকে ওয়াজ গেটিং ইন টু দ্য রিদম আর কি, আরেকটু মানে আসছে বেটার দ্যান দ্য প্রিভিয়াস ডে, একটু একটু করে ব্রাজিল তাদের প্রাইম ফর্মে আসার চেষ্টা করবে। আই থিঙ্ক এই পেসটাও কিন্তু ভালো, ওয়েন ইটস আ লং টুর্নামেন্ট, শুরুতেই আপনি একদম পিকে থাকলেন, সেটা অনেক সময় কিন্তু টিমগুলোর জন্য বিপদও হয়ে যেতে পারে। সো আমরা যদি চিন্তা করি ব্রাজিল কিভাবে অফসাইড ট্র্যাপ বিট করতে পারলো না, এই প্রশ্নটা অনেক প্রাসঙ্গিক। কারণ হাইতির কাছ থেকে কিন্তু এক্সপেকটেশন ছিল তারা একদম লো ব্লকে পেছনে থেকে তাদের বক্সকে ঘেরাও করে খেলবে। ওরা কিন্তু দে ওয়েন দি অপোজিট। মানে আই রিকল দ্যাট 2022 ম্যাচ বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড সৌদি আরেবিয়া, যেখানে আর্জেন্টিনাও কিন্তু ওই যে এরকম সিমিলার দুটো গোল তারা দিল অফসাইড থেকে, বিকজ সাউদি ওয়াজ প্লেইং সাচ আ হাই লাইন। তো এটার জন্য আর্জেন্টিনা প্রিপেয়ার্ড ছিল না। বাট ব্রাজিল আমার কাছে মনে হয়, ডু ইউ থিঙ্ক দ্যাট দে কোপড ওয়েল উইথ দিস হাই লাইন? মানে অফসাইড ট্র্যাপ হলেও গোলগুলো কিন্তু এসছে বিকজ দে কুড বিট দ্যাট হাই লাইন, স্পেসগুলো কিন্তু সেভাবে পেয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং সর্ট অফ একটা মিড ব্লকের মতো জায়গাতে ছিল, তো সো সেটা ওরা মানে স্পেসগুলো পেয়েছে। বিকজ আসলে হয় কি যে হাই লাইনের ক্ষেত্রে সাম টিমসের জন্য কিন্তু এটা খুব টাফ হয়ে যায় টু ব্রেক ডাউন। হ্যাঁ, আবার কিছু টিমের জন্য কিন্তু সেটা আবার হিতে বিপরীত হয়ে যায়। যেরকম আমি যদি স্পেনের কথা বলি, হ্যাঁ স্পেনের সাথে কিন্তু হাইল্যান্ড খেলতে গেলে স্পেন উইল ডমিনেট। স্পেন হচ্ছে যে 1-2 কুইক পাসিংয়ে হচ্ছে স্পেন হচ্ছে ইজ এন এক্সপার্ট। সো স্পেনের জন্য মানে বরং ওরাও যদি মানে হয় না একটু যদি লো ব্লকে থাকতো, তাহলে ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং হতে পারত অনেক সময়। আবার কারণ লো ব্লক বিট করার জন্য দেন ইউনিট হচ্ছে মানে লং বলস, হ্যাঁ থ্রু, এবং হচ্ছে ওই যে মানে ক্রস দিয়ে হচ্ছে একটা বড় ফরওয়ার্ড থাকবে, তো সেভাবে যাওয়া। সো মানে হাইতি, ক্রেডিট টু হাইতি, অনেকদিন পরে হচ্ছে মানে ওয়ার্ল্ড কাপের এরকম একটা স্টেজে এসে মানে একটা পয়েন্ট পর্যন্ত দে ওয়ার সর্ট অফ মানে ফাইটিং। বাট অবভিয়াসলি কোয়ালিটি মানে ব্রাজিলের যে কোয়ালিটিটা আছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থেকে শুরু করে, সেটা হয়তো টুক ওভার আর কি। আমরা গোলগুলো নিয়ে একটু কথা বলতে পারি। কুনিয়ার ফার্স্ট গোলটা বেশ স্ক্র্যাপি ছিল বলা যায়। আমরা শুরুতে বুঝতেও পারছিলাম না যে এটা ওন গোল নাকি কুনিয়ার পায়ে লেগে হয়েছে, বাট ইট ওয়েন্ট ইন অ্যান্ড দ্যাট সার্ফার সেলিব্রেশন কেম আউট, রিলিফ ফর ব্রাজিল 23 মিনিটের মাথায়। তার কিছুক্ষণ পরেই উইদিন 7 or 8 মিনিটস সেকেন্ড গোলটা হলো, অ্যান্ড সেখানে কিন্তু সে তার উইক ফুট দিয়েই কাইন্ড অফ ব্যালেন্স একটা শট নিয়ে হি স্কোর দ্য গোল। বাট ওইখানে ভিনিসিয়াস জুনিয়রের কন্ট্রিবিউশনটা ওয়াজ গুড। বা ওভারঅল আমরা যদি ইভেন থার্ড গোলটার দিকেও যাই, সেখানেও কিন্তু ইউনো ভিনিসিয়াস জুনিয়র অ্যাগেন দ্য কাইন্ড অফ ফর্ম দ্যাট হি ইজ ইন, এই দুজনই কি আসলে ব্রাজিলের প্রাইম প্লেয়ার্স হতে পারে গোয়িং ফরওয়ার্ড, কুনিয়া অ্যান্ড ভিনি? হ্যাঁ মানে কুনিয়া ভিনির সাথে আমি সবসময় রাফিনাকে যোগ করতে চাই সেই জায়গাতে, যদিও ফিট থাকে আলটিমেটলি। বিকজ সবাই অ্যাকচুয়ালি নেইমারকে নিয়েই অনেক বেশি কথা বলে থাকে বিকজ অফ হিজ কোয়ালিটি এবং যা যা অ্যাচিভ করেছে। কিন্তু নেইমার আসলে এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে সর্ট অফ লাইক ডিকয় টাইপের একটা জায়গাতে দেওয়া আর কি। যে কারণ নেইমার আমার মনে হয় যে খুব বেশি ম্যাচ স্টার্ট করবে এবং ম্যাচগুলোতে যদি বসেও থাকে, সে হয়তো কিছু ম্যাচে হি মাইট কাম যে 70-75 মিনিটে এসে একটা ছোটো ছোটো ক্যামিওস কিছু করতে পারে, যখন হয়তো একটু ব্রেকডাউন করার জন্য কিছু লাগবে সেটা। সো আই থিঙ্ক ডেফিনেটলি কুনিয়া একটা ভেরি ইম্পর্ট্যান্ট অপশন সে এই ক্ষেত্রে। এবং ভিনি তো অবভিয়াসলি আমরা ওর রিয়াল মাদ্রিদে যা করেছে সেটা আমরা জানি, এবং এই তিনটাই কিন্তু আমি বলবো যে ইম্পর্ট্যান্ট। বাট আই থিঙ্ক মানে কোয়ালিটি সম্পর্কে তো আমরা জানি, কিন্তু মিডফিল্ডে আই থিঙ্ক একটা কাউকে আসলে সেখানে আরেকটু মোর স্ট্রঙ্গার রোল হিসাবে লাগে, কারণ সেটা একটা মোস্ট মানে উইকেস্ট মানে পয়েন্ট সেখানে। মানে ইমাজিন ধরো যে ব্রুনো ফার্নান্ডেজের মতন কেউ যদি ব্রাজিলের মিডফিল্ডে থাকতো, দিস টিম উড হ্যাভ বিন আনবিটেবল আর কি। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা ওইরকম। সেই জায়গাতে লুকাস পাকেটা মানে যদিও হি প্লেড বেটার টুডে, কিন্তু একটু মনে হয় যে ওই জায়গাটাতে হয়তো ব্রাজিল নেই। বাট হ্যাঁ, গোয়িং ফরওয়ার্ড ডেফিনেটলি কুনিয়া, ভিনি এবং রাফিনার ফিট থাকাটা, এই তিনজন প্লেয়ারেরই এটার উপরে ডিপেন্ড করবে ফরওয়ার্ড লাইনটা। ওয়েল, পাকে তার কথা যেহেতু আসলোই, তার অ্যাসিস্টটা ওয়াজ আ গুড ওয়ান। ওই যে ভিনির জন্য যেই বলটা লে অফ করলো, ভিনি বিটস দ্য লাইন অ্যান্ড দেন সেখান থেকে একটা ফিনিশ করলো নাইসলি। পাকে তার একটা মিস্ট্রি, তাই না? মানে অনেক সময় মনে হয় যে সে তার সিলিং অনেক হাই,
কিন্তু আবার কোনো কোনো ম্যাচে দেখে মনে হয় যে না মেবি হি ডিজার্ভড ওয়েস্ট হ্যাম, মানে ব্যাপারটা এরকম আর কি। সো নেক্সট ম্যাচে ইফ ইউ টক অ্যাবাউট স্কটল্যান্ডের সাথে ব্রাজিল যদি যায়, হোয়াট মোর চেঞ্জেস ডু ইউ থিঙ্ক ক্যান হ্যাপেন ইন দ্য 11? ফার্স্ট অফ অল রাফিনিয়ার ইনজুরিটার জন্য যদি না থাকে তাহলে তো রায়ান অবভিয়াসলি সেই জায়গাতে ঢুকে যাবে, অথবা মানে এমন হতে পারে যে কুনিয়া হয়তো অন দ্য রাইটে সুইচ করে সেখানে হয়তো ইগোর থিয়াগো আসতে পারে, বা হোয়াট অ্যাবাউট এনরিক কিংবা এনরিক ইজ আই থিঙ্ক টু ইয়াং। এনরিকের হয়েছে কি যে আজকে কিন্তু একটা সর্ট অফ গোল সে পেয়েছিল, বরং যে গোলগুলো ডিজেল আউট হয়েছিল দোজ ওয়ার মোর বিউটিফুল গোলস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যে ছোট ছোট করে টাক করে একটা পাস দিয়ে হচ্ছে জিনিসটা করা, সো দিস ওয়ার কোয়াইট ইয়ে। সো এনরিক আসলে যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবেই আসবে, যে ওই 70-80th মিনিটের ওই জায়গাটাতে নেমে একটা কিছু চেঞ্জ ঘটানো। সেটা, বাট আজকে আমি ফুলব্যাকসগুলি নিয়ে মোর ইমপ্রেসড ছিলাম ব্রাজিলে, কারণ আমি গত ম্যাচে অনেক হাহুতাশ করছিলাম যে আমরা যেখানে মানে একটা জেনারেশন দেখেছি হচ্ছে রোবার্টো কার্লোস অ্যান্ড কাফু দুই সাইড দিয়ে একদম ওভারল্যাপিং রানস মারছে, তারপরে আবার পরের জেনারেশন মার্সেলো এবং ড্যানি আলভেজ হ্যাঁ যাচ্ছে, সেখান থেকে কিন্তু আমি গত ম্যাচে একটু মানে খুবই হতাশই ছিলাম, কিন্তু এইবার মনে হচ্ছে যে না দে হ্যাভ সামহাউ মানে একটা জায়গাতে কিছু মুভ করছে আর কি। মানে ওয়ান ইজ এজ 34, দি আদার ইজ অ্যারাউন্ড দ্য সেম এজ। সো এই বয়সের দুই ফুলব্যাক মানে আসলেই অ্যানচেলটির জন্য কিন্তু কিছু জায়গায় মনে হয় স্পেসিফিক কিছু প্রবলেমস আছে ইন মিডফিল্ড অ্যান্ড ইন ফুলব্যাক পজিশনস এজ ওয়েল। বাট লেটস হোপ ব্রাজিল তাদের উইনিং স্ট্রিকটা ধরে রাখে, বিকজ ওয়ার্ল্ড কাপের যেই আমেজটা সেটাকে আসলে ধরে রাখতে হলে, স্পেশালি ইন আওয়ার কান্ট্রি, ব্রাজিল, আর্জেন্টিনা, অল দিস টিমস মানে যত ডিপে যাবে তত ওয়ার্ল্ড কাপটা এক্সাইটিং থাকে। তারা কেউ একজন বাদ হয়ে গেলে তখনই আসলে এক্সাইটমেন্টটা হাফ কমে যায়। বাট লেটস টক অ্যাবাউট আ ফিউ ম্যাচেস যেগুলো সামনে হচ্ছে, আজকে রাতে হবে খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাচ, বিগ টিমস ফেসিং অফ ইচ আদার। নেদারল্যান্ডস যারা এখনো পর্যন্ত ট্রফিটা ধরতে পারে না, এই ফাইনালে যায় এন্ড দেন দে চোক বা কিছু একটা ঘটে যায় তাদের সাথে। এবারও বলা হচ্ছিল তাদেরকে দে আর ইন অ্যান্ড অ্যারাউন্ড, মানে টপ 6-7 টিমসের মধ্যে তাদের নাম আসে যে টাইটেল জিততে পারে। সো নেদারল্যান্ডসের ম্যাচ সুইডেনের সাথে, নেদারল্যান্ডস তারা জাপানের সাথে ড্র করেছে। ওয়ার ইউ সারপ্রাইজ উইথ দ্যাট গেম যে ড্র হয়েছে ম্যাচটা? একদমই না, বিকজ জাপান কিন্তু অন্যতম একটা স্ট্রং একটা টিম, জাপান কিন্তু সারপ্রাইজ করতেই মানে পারে, এবং আমি তো ভাবছিলাম জাপানকে আমি সর্ট অফ ব্যাক করছিলাম, বাট ইট ওয়াজ ভেরি নেক এন্ড নেক কিন্তু সেই ম্যাচটা, এবং কাম ব্যাক করাটা বারবার, সো ওইটা একটা ইয়ে আছে। এবং আমি তো মনে করি যে আজকের অ্যাটলিস্ট বা এইটাই কিন্তু সর্ট অফ গ্রুপ অফ ডেথ টাইপের একটা জায়গাতে চলে যাচ্ছে, এবং যে কোনো টিমই মানে এখানে একটা আপসেট ঘটানোর একটা মানে পসিবিলিটি থাকে। সো আমার মনে হয় যে মানে এই গেমটা ইজ দ্য ওয়ান টু ওয়াচ আউট ফর, কারণ এটা কিন্তু আইদার, কারণ নেদারল্যান্ডস মনে করি যে নেদারল্যান্ডস হয়তো মানে মোর পাওয়ারফুল মেবি অন পেপার, বাট নেদারল্যান্ডস কিন্তু ইটস নট আ কমপ্লিট সর্ট অফ আ টিম, মানে দের ইজ মানে ভ্যানডেক থেকে শুরু করে গ্যাকপো কিছু কিছু প্লেয়ার্স আছে, কিন্তু সামহাও না মানে আমি সামথিং মিসিং ইন দ্য নেদারল্যান্ডস টিম। মানে সামহাও কি জানি একটা মনে হচ্ছে যে মানে একদম পুরো 100% ঠিক মানে পরিপূর্ণ না টিমটা, যেই জন্য হয়তো জাপানের সাথে রেখেছে। আজকে আমি জানি না মানে সুইডেনের সাথে হু নোজ, মানে কারণ সুইডেনের ফরওয়ার্ড লাইন কিন্তু খুবই অসাম, খুবই স্ট্রং, এবং গোল পেয়েছে কিন্তু মানে ইয়কারেস এবং ইসাগো কিন্তু মানে স্কোরড লাস্ট। সো সুইডেনেরটা আসলে প্রি ওয়ার্ল্ড কাপ টাইম থেকে আমরা অনেক বলছিলাম যে আন্ডাররেটেড একটা ফ্রন্ট লাইন, এলাঙ্গা, ইজাক এবং সেই সাথে ইয়োকেরেস। সো তারা ফর্ম শুরু থেকে দেখাচ্ছে উইচ ইজ গুড, বাট আই ডোন্ট থিঙ্ক সুইডেন হ্যাজ দ্যাট ডেপথ অ্যান্ড কোয়ালিটি বিয়ন্ড দেয়ার স্টার্টিং 11, স্পেশালি মিডফিল্ড ডিফেন্স। সেদিকে যদি যাই, আমরা এখনও দেখতেছি লিন্ডেলফ ইজ স্টিল ওয়ান অফ দেয়ার মেইন ম্যান পিছনে দাঁড়ায়। সো ওই বিষয়গুলো কিপিং দ্যাট অ্যাসাইড, আই থিঙ্ক একটা ভালো ক্ল্যাশ হবে, ইউরোপিয়ান ক্ল্যাশ। নেদারল্যান্ডসের যেই মিসিং এলিমেন্টটা, মাঝে মধ্যে আমার মনে হয় যে তাদের ফ্লেয়ারের অভাব আছে এই টিমটার মধ্যে। ফর এক্সাম্পল ইভেন বেলজিয়াম, তারা একটা অনেকটা বুড়া টিম বলা যায়, লুকাকুও নামতে হয় তাকে, বাট অ্যাটলিস্ট দে হ্যাভ ডোকু, মানে কিছু একটা আছে যেটা এক্স ফ্যাক্টর। বাট নেদারল্যান্ডসের ডু ইউ সি এনিওয়ান যে আসলে আলাদা করে একটা এক্স ফ্যাক্টর অ্যাড করে? বিকজ শাভি সিমন্সও ইঞ্জুরির জন্য বাদ, হি ওয়াজ প্রবাবলি দেয়ার মোস্ট ক্রিয়েটিভ প্লেয়ার। বাকিরা যারা আছে দে আর ভেরি গুড, ডিয়ং, গ্রাভেনবার্গ, দে হ্যাভ আ ভেরি সলিড মিডফিল্ড অ্যাকচুয়ালি। বাট গোয়িং ফরওয়ার্ড কে আছে আসলে? তাদের কি কোনো প্লেয়ার আছে কি না? মানে এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বিকজ ওদের আসলে স্ট্রং পয়েন্ট হচ্ছে আই থিঙ্ক ডিফেন্সিভলি এবং মিডফিল্ডটাই স্ট্রং, কিন্তু সেখানে হ্যাঁ মানে কোডি গ্যাকপো ইজ দেয়ার, বাট লিভারপুল ফ্যানরা ওকে নিয়ে ঠিক হ্যাপি না 100%। সো নেদারল্যান্ডস তো নেদারল্যান্ডস ইয়ার। মেমফিস ডেপাই ইজ অলসো হ্যাজ মানে সামটাইমস কিছু ব্রিলিয়ান্ট মোমেন্টস বের করতে পারে, কিন্তু ওর কেরিয়ারটা আমি জানি না কি হলো, বা বার্সার থেকে যাওয়ার মানে পর থেকেই সামহাও একদম পুরো নোজ ডাইভ করে সে এখন ব্রাজিলিয়ান লিগে মানে খেলছে। সো মানে হয় না যে আসলে ইউরোপিয়ান লিগসে টপ লেভেলে টপ 5 লিগসে না খেললে বিষয়টা একটু মানে প্লেয়ারদের জন্য একটু কেমন জানি হয়ে যায়। সো এক্স্যাক্টলি ওইটাই আসলে মিসিং। এবং ওই যে এখনো কিন্তু যে ওয়াউট ওয়েঘহর্স্ট হচ্ছে
অ্যান্ড কোম্যান তাকে দেখে মনে হয় ডিজেক্টেড একটা ফিগার, কারণ তার প্লেয়িং ক্যারিয়ারে হি প্লেড উইথ দ্য মোস্ট ক্রিয়েটিভ প্লেয়ার্স ব্যাক ইন বার্সেলোনা, ইভেন উইথ দ্য ডাচ টিম হি ওয়াজ ওই যে গোল্ডেন জেনারেশনের একটা অংশ। আর সে তো একটা ইউনিক প্লেয়ার নিজেও ছিল, ইউজ টু প্লে ইন ডিফেন্স বাট সেট পিসে অসাম, প্রচুর গোল দেয় একজন ডিফেন্ডারদের তালিকায় সে উপরে। তো দেখা যাক, এই ম্যাচটাও ইন্টারেস্টিং হবে, আই গেস উইল অল ওয়াচ আউট ফর দ্যাট। এছাড়া আরেকটা গেম আছে যেখানে কুরাসাওকে আসলে 7 গোলের সেই লজ্জা দিয়ে, মানে 7 বললে তো আপনার কোনো প্রবলেম হয় না, না? উইনে মানে একটা খেলাতে এখানে 1 গোল হবে, 2 গোল হবে, 3 গোল হবে, 7 গোল 7 গোল হতে পারে, 6 গোল হতে পারে, এটাই ইস্যু না করে আলটিমেটলি কি হয়েছে, ম্যাচ হেরেছে, ওইটাই তো। ওয়াই জার্মানি এন্ড ওয়াই 7 অলওয়েজ, মানে এইটাই কিন্তু হচ্ছে এটা আসলে মানে ওয়ার্ল্ড কাপ আসলে এরকম কিছু আর প্লাস জার্মানি 7 এবং আর্জেন্টিনা ফ্যানদেরও ধরো একটা 7 সংখ্যা কিনা ঝামেলা আছে, হ্যাঁ, যে সিআর 7 এটার একটা সমস্যা, আবার ব্রাজিলও 7 দিয়েছে সেটারও একটা সমস্যা, বাট এনিওয়ে জোকস অ্যাপার্ট, হ্যাঁ, কুরাসাও মানে সবগুলো ছোট টিম, তো এটা একটা প্রবলেম এই ওয়ার্ল্ড কাপটাতে 48 টিম হওয়াতে, হ্যাঁ, একটু বেশি ওপেন হয়ে গেছে, আপসেটের সংখ্যা খুব কমে এসছে, কিন্তু যে মানে ওই কম্পিটিটিভনেসটা আর কি নেই, এবং বড় টিমগুলো মানে গো থ্রু করেই যাবে বা যাচ্ছে এরকম একটা জায়গাতে। আর আপনি এমন ভাবে বললেন, মনে হলো যে ইটস টু ইজি ফর এভরিওয়ান, বাট আপনার সঙ্গে বোধহয় স্পেন ফ্যানরা খুব একটা এগ্রি করবে না, বিকজ মানে তারা আসলে বিশ্বাসই করতে পারছে না এখনো যে কিভাবে ব্যাপারটা ঘটলো। বাট ইন এনি কেস আমরা একদম এই যে জার্মানি ভার্সেস আইভরি কোস্ট ম্যাচটা দিয়েই আজকের শোটা শেষ করব। আপনার থেকে কিছু জেনে নিতে চাচ্ছি রিগার্ডিং এই ম্যাচে আসলে কি হতে পারে, বিকজ বোথ দিস টিমস ওয়ান। জার্মানি তো 7টা দিল, আইভরি কোস্ট তারাও কিন্তু ইকুয়েডরের মতো খুব স্ট্রং একটা টিমকে 1-0 গোলে হারিয়েছে, এবং আবারও দ্যাট ব্যাচ কামস আমার ডিয়ালো। সো কি মনে হয় ম্যাচে কি হতে পারে? আফ্রিকান টিমস আর অলওয়েজ আমার কাছে ওয়ার্ল্ড কাপ স্পেশালি আর্লি স্টেজেসে সবসময় একটা খুব ডেঞ্জারাস একটা প্রপোজিশন থাকে হচ্ছে আফ্রিকান টিমগুলো, এবং এরা কিন্তু সবসময় একটা মানে আপসেট ঘটানোর জন্য কিন্তু সবসময় রেডি হয়ে থাকে যে কাউকে না কাউকে হচ্ছে তারা টপকে দিবে, এবং সেটা জার্মানি কুড বি, কারণ অনেক সময় তো কিছু হয় রেজাল্টসগুলো ফার্স্ট রাউন্ডে যা হয়েছে সেকেন্ড এই যে রাউন্ড অফ ম্যাচেসে অনেক কিছু ঘুরে যেতে পারে, কিন্তু বাট আই থিঙ্ক যে জার্মানি অন পেপার এখন অনেক স্ট্রং একটা টিম, এবং যেহেতু ওই যে মানে কুরাসাওকেও ওই যে 7 গোলে বা হারানোর পরেও আই থিঙ্ক মোমেন্টামটা হয়তো ওদের সাথে আছে। জার্মানি আমার মনে হয় না যে এই ম্যাচে স্ট্রাগলটা করবে, বা জার্মানির লং টার্মে স্ট্রাগল করবে হচ্ছে যে অন্যান্য আরেকটু বেটার টিমের সাথে পড়লে, লাইক ফ্রান্স অর স্পেন অর ইভেন মানে একটা আর্জেন্টিনা বা ইংল্যান্ড, এরকম কোনো টিমের সাথে পড়লে হচ্ছে জার্মানি তখন অ্যাকচুয়ালি টেস্টটা আসলটা বোঝা যাবে। কারণ জার্মানি আমার মনে হয় যে মানে আগেন দের আর সাম গুড প্লেয়ার্স, বাট হয় না কাই হ্যাভার্টস ইজ ইউর মেইন স্ট্রাইকার, মানে বিষয়টা একটু মানে ব্যাকআপ হচ্ছে ভোল্টামাডা, ভোল্টামাডা, কাই হ্যাভার্টস হচ্ছে যে মেইন, এন্ড কাই হ্যাভার্টস হয় কি যে হ্যাভার্টস ইজ এ ভেরি গুড স্ট্রাইকার, মানে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে মানে স্কোর করা এবং সেই এক্সপেরিয়েন্স, কিন্তু ক্লাচ অনেকে বলে সে এক্স্যাক্টলি, বাট হয় না যে একটা ওয়ার্ল্ড কাপে আমি যখন কম্পেয়ার করি উইথ দ্য লাইকস অফ কেইন, হালান্ড, এমবাপ্পে, ওইটার থেকে কিন্তু মানে ইভেন ভিনিসিয়াস জুনিয়র বা এরকম জায়গা থেকে কিন্তু হ্যাভার্টস ইজ নট এট দ্যাট, মানে কি জানি একটা মানে বিষয় আছে আর কি। বাট আই থিঙ্ক দ্যাট ইট মাইট বি এ গুড গেম, হ্যাঁ, কারণ বললাম না আগেন যে আফ্রিকান টিমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই ঘটাতে মানে সক্ষম। তো সেটা আমরা মরক্কোকেও দেখেছি, সেটা আইভরি কোস্টও দেখেছি, এবং আইভরি কোস্ট লাস্ট এই যে আফ্রিকান কাপ অফ নেশনসে কিন্তু দে ডিড ভেরি ওয়েল। সো আই থিঙ্ক দ্যাট ইউ নেভার নো যে মেবি কোনো একটা জায়গাতে ম্যাচটা খুব টাইট হলে, বাট আলটিমেটলি প্রিডিকশন যদি বলো, হ্যাঁ, জার্মানি মেবি 2-1 এরকম একটা স্কোরে হচ্ছে দে মাইট গো থ্রু। সো এটা ক্লোজ ফাইট হতে পারে, দ্যাটস দ্য প্রেডিকশন ফ্রম আরিকানাম খান। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং। আজকের পর্বটা এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল আরও একজন অতিথির সাথে।